হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এলাম অদ্ভুতুরে সিরিজের গল্প নিয়ে। গল্পটি শুনতে চেয়েছিলেন বুলা কোলে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে মনোজদের অদ্ভুত বাড়ি। আজ পড়ছি প্রথম পর্ব। ফটোটা কি করে যে মনোজদের বাসায় এলো তা কেউ জানে না। ফটোটা কার তাও কেউ বলতে পারে না। মনোজদের বাড়িতে অনেকের ফটোর মধ্যে এই ফটোটাও বরাবর আছে, অথচ কেউ ঠিক করে বলতে পারে না যে এটা কোত্থেকে কবে এসেছিল। ফটোটার ছেলেটাই বাকে। ফটোটা একটা ছেলের, তার বয়স হবে ৮, ৯ বা ১০। একটা বাংলো বাড়ির সামনে বারান্দার সিঁড়িতে এসে বসে আছে। সামনের বাগান থেকে বারান্দায় উঠতে মোট ৩ ধাপ সিঁড়ি। ঠিক মাঝের ধাপে ছেলেটা বসে আছে। নিচের সিঁড়িতে পা, ওপরের সিঁড়িতে কোনোই রেখে সে একটু পিছনে হেলে বসে আছে। তার পায়ে বুট জুতো আর মোজা, সাদা হাফ প্যান্ট, গায়ে ফুল হাতা সোয়েটার, আর সোয়েটারের গলার কাছে সাদা শার্টের কলার বেরিয়ে আছে। ছেলেটা দেখতে ভীষণ সুন্দর। বড় বড় চোখ, লম্বাটে মুখ, চোখা পাতলা নাক, গালগুলো ভরাট, কিন্তু লুচির মতো ফোলা ফোলা নয়। তার চুলে ডান দিকে সিথি, আর কপালটার অনেকখানি ঢেকে চুলগুলো পাট করা। ছেলেটা অল্প একটু হাসি মুখে চেয়ে আছে। সেই হাসি আর তাকানো এত জীবন্ত যে যে কোনো সময়ে ছেলেটা যেন কথা বলে উঠবে। ছবিটার মধ্যে আরও দুটো অদ্ভুত ব্যাপার আছে। ছেলেটার পিছনে যে বারান্দা, তাতে তেরচা হয়ে রোদ পড়ছে। বারান্দার পিছনে দরজা, দরজায় একটা গোলাপ ফুলের ছাপওয়ালা পর্দা ঝুলছে। সামনে রোদ, কিন্তু পর্দাটা ছায়ায়, তাই পর্দার গায়ে গোলাপের ছাপ একটু অস্পষ্ট। আর সেই পর্দাটা একটুখানি সরিয়ে একটা মুখ উঁকি মেরে আছে। মুখটা খুবই অস্পষ্ট, শুধু সেই মুখে একটু হাসি বোঝা যায়, যেন কেউ হাসি মুখে ছেলেটার ছবি তোলানো দেখছে। কিন্তু সেই মুখটা ছেলের না মেয়ের তা বোঝা যায় না। আরও একটা মজার ব্যাপার হলো, ছেলেটার বাঁ দিকে একটা কাচের গেলাসে ৩ পোয়া ভর্তি দুধ রয়েছে। দুধ কিনা তা ঠিক করে বলা যায় না, তবে সাদা মতো তরলটা দুধ ছাড়া আর কি বা হবে। আর সেই প্রায় ১.৫ গ্লাস দুধে মুখ ডুবিয়ে দুধটা খেয়ে নিচ্ছে একটা বেশ বড়সড় মোটা বেড়াল। বেড়ালটার লেজও খুব মোটা। বোঝা যায় ছেলেটা দুধ খাচ্ছিল। সেই সময়ে ফটো তোলাতে গিয়ে গেলাসটা পাশে রেখেছিল, আর তখন ছেলেটাকে অন্যমনস্ক দেখে বেড়ালটা চুপি চুপি এসে চুরি করে দুধ খেয়ে নিচ্ছে। ছেলেটা টের পায়নি। ছবিটার মধ্যে আরও কিছু কিছু জিনিস লক্ষ্য করা যায়, যেমন বারান্দার নিচে বাগানের একটু অংশ ছবিতে দেখা যাচ্ছে। বাগানে অনেক গাঁদা, ক্রিসেন্থিমাম, পপি ফুল ফুটেছে। বাংলো বাড়িটার টিনের চাল। বারান্দার উপরে টিনের চালটার একটু ঢালু অংশ দেখা যায়। বারান্দার থামবে একটা লতানে গাছ উঠেছে চালে। মনোজ যে কতবার ছবিটা দেখেছে তার হিসেব নেই। ছবিটা দেখতে তার বড় ভালো লাগে। কেন ভালো লাগে তাও সে জানে না। যদি কখনো তার মন খারাপ হয়, বা কখনো কারো সঙ্গে ঝগড়া হয়, বা মায়ের ওপর অভিমান হয়, তখন সে এসে একা ঘরে ছবিটা বের করে চেয়ে বসে থাকে। ছবি থেকে ছেলেটাও তার দিকে হাসি মুখে চেয়ে থাকে। তখন মনোজের মনের মধ্যে কি যেন হয়। সে ভাবে, এই তো আমার
সবচেয়ে ভালো বন্ধু। তখন তার মন ভালো হয়ে যায়। মনোজ খুব ছেলেবেলা থেকেই তাদের বাড়িতে ছবিটা দেখে এসেছে। আর ছবিটা বেশ পুরনো, একটু হলদে হলদে পুরনো ছাপও পড়ে গেছে তাতে। অর্থাৎ ছবিটা অনেক আগে তোলা হয়েছিল, এবং ছবির ছেলেটা নিশ্চয়ই এখন আর ছোট নেই। সে হয়তো অনেক বড় হয়ে এখন মনোজের কাকা বা বাবার মতো বড় মানুষ হয়ে গেছে। তবু ছবির ছেলেটাকে মনোজ বন্ধু বলেই ভাবে। ভাবতে ভালো লাগে। এই ছবিটার কোনো ঠিকানা নেই, কোথায় কবে তোলা হয়েছিল কেউ জানে না। তাই বাড়ির লোকেরা এই ছবিটা দেখলেই বেশ বিব্রত হতো। বলতো, এ ছবিটা যে কার কিছুতেই বোঝা যাচ্ছে না, আমাদের কেউ নয় নিশ্চয়। মনোজ তাই একটু বড় হয়ে ছবিটা অন্যান্য ছবি থেকে আলাদা করে নিয়ে এসে তার গল্পের বইয়ে তাকে একটা ছোটদের রামায়ণ বইয়ের পাতার ভাঁজে যত্ন করে রেখে দিয়েছে। নিজের কাছে রাখা ভালো, নইলে কে কবে বাজে ছবি ভেবে ফেলে টেলে দেবে। মনোজদের বাড়িতে অনেক লোক। ঠাকুমা, বাবার এক বুড়ি পিসি, মা, বাবা, দুই কাকা, দিদি, দাদা, দুটো ডল পুতুলের মতো ছোট ভাই বোন। এছাড়া বাড়িতে থাকে একটা নিরাশ্রয় বুড়ো লোক, তার বাড়ি বিহারে। একটা বাচ্চা চাকর, একটা রান্নার ঠাকুর, এক বুড়ি ঝি। তাছাড়া বিস্তর বাইরের লোকজনের রোজ যাওয়া আসা তো আছেই। যেমন পুরুত মশাই সতীশ ভরদ্বাজ, মাস্টারমশাই দুঃখহরণ বাবু, দিদির গানের মাস্টারমশাই গণেশ ঘোষাল, এমনই আরও কতকে। উবু হয়ে না বসলে দুঃখহরণবাবু পড়াতে পারেন না। যদি কেউ তাকে আসন পিড়ি করে বসিয়ে দেয় বা চেয়ারে পা ঝুলিয়ে বসতে বলে, তাহলেই দুঃখহরণবাবুর বড় বিপদ। তখন তিনি অঙ্ক ভুল করেন, ইতিহাসের সঙ্গে ভূগোল গুলিয়ে ফেলেন, ইংরেজি ট্রান্সলেশন করতে হিমশিম খান। যেই উবু হয়ে বসলেন, অমনি তার আঙুল বেয়ে পেন্সিল বেয়ে হড়হড় করে অঙ্ক, ট্রান্সলেশন, জ্যামিতি সব নেমে আসতে থাকে। মুখে খই ফোটে ইতিহাস আর ভূগোলের। সকালবেলাতেই দুঃখহরণবাবুর বিপদ। এই সময়টায় মনোজের বাবা রাখহরিবাবু পড়ার ঘরে এসে বসে গম্ভীরভাবে খবরের কাগজ পড়েন। রাখবাবু ভীষণ রাশভারী লোক। বাড়ির কুকুরটা বেড়ালটা পর্যন্ত তাকে ভয় খায়। বাড়ির লোকজনের তো কথাই নেই। কিন্তু সকালবেলাতে রাখবাবু যে মনোজদের পড়ার ঘরে এসে বসেন, তার একটা কারণ আছে। এ বাড়িতে একজন মানুষ আছেন যিনি রাখবাবুকে মোটেই ভয় পান না, বরং উল্টে রাখবাবুই তার ভয়ে অস্থির। তিনি রাখবাবুর পিসিমা আদ্যাশক্তি দেববা। বাবার পিসিকে ঠাকুমা ঠাকুরজি বলে ডাকেন। সেই থেকে মনোজরা সবাই তাকে ঠাকুরজি ডাকে। তিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন। সেই থেকে উপোস টুপোস করে টোরে বুড়ো বয়সে ভীষণ তেজস্বিনী হয়ে গেছেন। কারও তোয়াক্কা করেন না। তার আবার ভয়ঙ্কর শুচিবাই। সকালে কাঁচা গোবর জলে গুলে সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দেন। মনোজদের পড়ার ঘরটা বাড়ির বাইরে, বাগানের ধারে। একটেরে ছোট্ট একটু ঘর, তাতে একধারে পড়ার টেবিল চেয়ার, অন্যধারে তক্তপোষের ওপর দুঃখহরণবাবুর বিছানাপত্র। এই ঘর অবধি ঠাকুরজি আসতে পারেন না, খোড়া পায়ে বাগান পেরোতে কষ্ট হয়। তাই এ ঘরটা গোবর জলের হাত থেকে বেঁচে যায়। রাখবাবু তাই গোবরের গন্ধ এড়িয়ে নিশ্চিন্তে শ্বাস নেওয়ার জন্য এই ঘরে এসে ঘণ্টাখানেক কাটিয়ে যান। ততক্ষণে ঘরদোরের জল শুকিয়ে যায়। রাখবাবু কড়া ধাতের লোক। আদব কায়দার নড়চড় দেখলে খুব রাগ করেন। তাই সে সময়টায় দুঃখহরণবাবুকে পা ঝুলিয়ে বসে থাকতে হয়। আর
ওই 1 ঘন্টায় দুঃখহরণবাবু রাজ্যের ভুলভাল করতে থাকেন। একদিন তিনি ওই অবস্থায় ট্রান্সলেশন করতে গিয়ে তখন হলঘর ভরিয়া গিয়াছে, এই বাক্যটার ইংরাজি করলেন, বাই দেন দ্য হল রুম ওয়াজ ফুলফিলড। এই ইংরাজি শুনে বাবা তার ইংরেজি খবরের কাগজ থেকে মুখ তুলে বিরক্ত হয়ে তাকালেন। ছেলে মেয়ের সামনে মাস্টারমশাইয়ের ভুল ধরলে তার প্রতি শ্রদ্ধা কমে যেতে পারে, সেই জন্য বললেন, দুঃখবাবু, ইংরেজিটা ঠিকই আছে, তবে একটু কানে কেমন যেন লাগছে, আর একবার অন্যভাবে করুন। কিন্তু দুঃখহরণবাবু পা ঝুলিয়ে বসে আছেন যে। তার ওপর রাসবাড়ি রাখোবাবুর কথা শুনে আরও ঘাবড়ে গিয়ে খুব শক্ত ইংরেজিতে বললেন, দি হলস ফুলফিলমেন্ট ওয়াজ অ্যাচিভড বাই দেন। শুনে রাখোবাবু আর মুখ তুললেন না। দুঃখহরণবাবুও গোলমালটা বুঝতে পারছেন, কিন্তু উবু হয়ে না বসলে তার মুড আসে না। তাই তিনি ঠ্যাং দুটো জোর নাচাতে নাচাতে মুখে হুম হুম করে একটা শব্দ করে যেতে লাগলেন। দাদা সরোজ, দিদি পুতুল আর মনোজ চুপিসারে হাসাহাসি করছে। শীতকাল, বাগানে খুব ফুল ফুটেছে। সামনের দিকটায় মস্ত মস্ত গাঁদা ফুটে আছে। সেগুলো এত বড় যে 2 হাতে মুঠো করেও বের পাওয়া যায় না। মোরগ ফুল, পপি, গোলাপ তো আছেই। ফটফটে রোদে প্রজাপতি আর ফড়িং উঠছে অনেক। পোকামাকড় টি টি করে ঘুরে বেড়াচ্ছে। বাগানের অন্য ধারে পালং ক্ষেত, ফুলকপি, ওলকপি, ধনেপাতা, বেগুন লাগানো হয়েছে। সেই সবজি খেতে দেহাতি বুড়ো মানুষ রামখিলাওয়ান খুরপি হাতে ঘুর ঘুর করছে। যদিও একটা ঠিকে মালি এসে বাগানের কাজ করে যায় রোজ, তবু রামখিলাওয়ান কাজ দেখানোর জন্য বাগানে সব সময় কিছু খোঁড়াখুড়ি করবেই। চোখে ভালো দেখতে পায় না। অনেক সময় গাছের গোড়ার মাটি খুঁড়ে আলগা করতে গিয়ে শেকড় বাকড় উপড়ে ফেলে। আগাছা তুলতে গিয়ে ফুল গাছ তুলে ফেলে দিয়ে আসে। বকুনি খেলে খুব গম্ভীরভাবে থাকে, যেন এসব বকাবকি তার তেমন গায়ে লাগে না। গতবার ঠাকুরমা চশমা পাল্টানো হলো, আর রামখিলাওয়ান ঠাকুরমার পুরনো চশমাটা চেয়ে নিল। সেই চশমাটা এখন সব সময় চোখে পড়ে থাকে। তাতে যে সে ভালো দেখতে পায় তা নয়, কিন্তু এমন ভাব দেখায় যে খুব ভালো দেখছে। চশমা পরে ইজ্জত বেড়ে গেছে তার। বাজারের কাছে দেশওয়ালি ভাইদের কাছে চশমা পরে যাওয়ায় সেখানে তার খাতিরও নাকি বেড়ে গেছে। বাড়ির চাকর রঘু তাকে রামু বলে ডাকলে বা তুই তোকারি করলে সে ভারী চটে যায়। রঘু তাই তাকে আজকাল রামু বাবু বলে ডেকে আপনি আগে করে, কিন্তু সন্ধে হলেই রঘু নানা কায়দা করে রোজ রামুকে ভূতের ভয় দেখাবেই। আজ দুঃখহরণবাবুর ভুলভাল কিছু বেশি হচ্ছে। দাদা সরোজকে ইতিহাস বোঝাতে গিয়ে তিনি বারংবার ওয়ার্ড মিনিং বোঝাতে লাগলেন। ইতিহাস বইতে 2টো ব্যাখ্যাও দাগিয়ে দিলেন। পুতুলকে সুদ কষা বোঝাতে গিয়ে তিনি হুঁশিয়ার করে দিয়ে বললেন, মুখস্থ যেন ভুল না হয়, আর দাড়ি কমা সেমিকোলন সম্পর্কে সাবধানে থাকবে। মনোজের ভূগোল বই খুলেও তিনি গোলযোগ করে ফেললেন। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ধান ও পাট জন্মায় তা বলতে গিয়ে তিনি বারবার নর শব্দের রূপ এনে ফেলছিলেন। তাই শুনে রাখোবাবু বিরক্ত হয়ে উঠে পড়লেন। ঘরে গোবরের গন্ধ, পড়ার ঘরে ভুলভাল পড়ানো, কোথায় আর যাবেন? তাই বাগানে পায়চারি করতে করতে দেখেন রামু এক মুঠো দুব্বো ঘাস, কয়েকটা কড়াইশুঁটি আর একটা গাজর বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছে। রাখহরি জিজ্ঞেস করলেন, ওসব কোথায় নিচ্ছিস রে রামু? দেখি কি তুলেছিস। রামু এক গাল হেসে হাতের জিনিসগুলো দেখিয়ে বলল,
বুড়িমা পাঠালেন কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা মূলও তুলে আনতে। রাখো বাবু রেগে অস্থির, বললেন, স্টুপিড, কবে থেকে বলছি হাসপাতাল থেকে চোখে ছানি কাটিয়ে আয়, কিছুতেই শুনবি না। কোন আক্কেলে তুই লঙ্কা বলে কড়াইশুঁটি মনে মনে করে গাজর আর ধনে পাতার বদলে গুচ্ছের ঘাস তুললি? আজই চল, তোকে হাসপাতালে নিয়ে যাব, চোখ কাটিয়ে আসবি। শুনে রামু ভীষণ গম্ভীর হয়ে গেল। রাখোবাবু রাগারাগি করতে করতে ভিতর বাড়িতে চলে গেলেন। পড়ার ঘরে এই দুঃখবাবু চেয়ারের ওপর টপ করে উবু হয়ে বসতেই তার চেহারা পাল্টে গেল। মুহূর্তের মধ্যে তিনি ধান ও পাটের জেলা ঝরঝরে মুখস্থ বলতে লাগলেন। সুৎকষা জল করে দিলেন। ইতিহাসের সন তারিখ শুদ্ধ আকবরের খুড়তুতো ভাইয়ের নাম পর্যন্ত তার মনে পড়ে গেল। ঠাকুমা বামা সুন্দরী ডালের বড়ি দিচ্ছিলেন রোদে বসে। একটা কাক তাকে অনেকক্ষণ ধরে জ্বালাতন করছে। কাকটার সাহসেরও বলিহারি। এ বাড়িতে ঠাকুরজি জেগে থাকতে বিড়াল কুকুর কাকপক্ষী ঢুকতে বড় একটা সাহস পায় না। কে কোথাকার এঁটো কাটা আস্তাকুর টেনে আনে ঘরে, সেই ভয়ে ঠাকুরজি লাঠিটি হাতে সারা বাড়ি খোড়া পায়ে ডিং মেরে মেরে ঘুরে বেড়ান। কত কুকুর বেড়াল কাকপক্ষী যে তার হাতে রাম ঠ্যাঙা খেয়েছে তার ইয়ত্তা নেই। ইদানিং তিনি শুধু লাঠির ওপর ভরসা না রেখে পেয়ারা গাছের ডাল কাটিয়ে একটা গুলতি বানিয়ে নিয়েছেন। গুলতির যে চামড়ার অংশটুকুতে গুড়ুল ভরতে হয়, সে জায়গাটায় চামড়ার বদলে কয়েক পাল্লা ন্যাকড়ার পট্টি লাগিয়ে নিয়েছেন। চামড়া ছুঁতে পারেন না। গুলতি ছুঁড়ে ছুঁড়ে ঠাকুরজির হাতের টিপও হয়েছে চমৎকার। শট শট করে গুড়ুল ছোড়েন, ঠিক গিয়ে বিড়ালের ল্যাজের লোম খসিয়ে দেয়। কাকপক্ষীর ডানার পালক ঝরে যায়, কুকুরের ঠ্যাং খোঁড়া হয়। এ বাড়িতে আদ্যাশক্তি আছেন জেনেও কাকটা ঘুর ঘুর করছে। তেল মাখানো কাঁসার থালা, টিনের টুকরো রোদে পেতে দিয়েছেন বামা সুন্দরী। ডাল ফ্যাটাচ্ছেন। ডাল ফ্যাটানোতে তার জুড়ি নেই। 12 মাস ডাল ফেটিয়ে তার ডান হাতে বেশ জোর হয়েছে। পাঞ্জা কষলে মেজো কাকা ব্যায়ামবীর হারাধনও ঠাকুমাকে হারাতে বেগ পাবেন। তা ঠাকুমা ডাল ফ্যাটাচ্ছেন, কাকটা ঘুরঘুর করছে। ডালে কালো জিরে মেশাবেন বলে কালো জিরের পুড়িয়াটা পাশেই রেখেছেন। কাকটা এক ছো দিয়ে নিয়ে গেল। ঠাকুমা চেঁচালেন, ও ঠাকুরজি! কিন্তু ঠাকুরজি তখন কোথায়? কেউ সাড়া দিল না। ঠাকুমা বক বক করতে করতে উঠলেন। কাকটা পেঁপে গাছে উঠে বসেছিল। কি খেয়ালে হুশ করে উড়ে এসে ঠাকুমার খোপায় একটা ছোঁ মারল। তাতে ঘুমটা খসে গেল। ঠাকুমা ফের চেঁচালেন, ও ঠাকুরজি! কাকটার ভাবসাব মোটেই ভালো দেখছি না, গুলতিটা নিয়ে এসো। পুরুত মশাই সতীশ ভরদ্বাজ ঘোষাল বাড়ির নারায়ণ পুজো সেরে ফিরছেন। এ সময়টায় মনস্তের বাড়িতে বসে তিনি খানিক খবরের কাগজ পড়ে যান। যাওয়ার সময় গৃহদেবতার ভোগটাও নিবেদন করে যান। 1 কাপ চা, 2 বিস্কুট আর 5টা পয়সা তার রোজগার বরাদ্দ। তিনি উঠোনে ঢুকে দেখেন বামা সুন্দরী ডালের বাটি ফেলে বারান্দায় উঠে গিয়ে চেঁচামেচি করছেন। কাকটা ফ্যাটানো ডালে নেচে বেড়াচ্ছে, সব 6 ছত্রখান। বামা সুন্দরী তাকে দেখে প্রায় কেঁদে ফেললেন। দেখেছেন ঠাকুরমশাই দজ্জাল কাকের কাণ্ডটা? সতীশ ভরদ্বাজ বড় খাইয়ে মানুষ, বেশ লম্বা চওড়া চেহারা, বড় ভুঁড়ি, বয়স 70-এর কাছাকাছি। এ বয়সেও জোয়ান মদরা মাছ বা রসগোল্লার কম্পিটিশনে তার ধারে কাছে ঘেঁষতে পারেন না। পাতে পড়তে না পড়তে তুলে ফেলেন। লোকে বলে তার নাকি 2টো পোষা ভূত আছে। খাওয়ার সময় আবডাল থেকে তারাই সব তুলে খেয়ে ফেলে।
নইলে ঠাকুর মশাই কি আর ওই অত 4টে মানুষের সমান খাবার খেতে পারেন? তবে সতীশ ভরদ্বাজ যে ভূত পোষেন এ বিষয়ে সন্দেহ নেই। প্রায় সময়ই দেখা যায় খবরে কাগজ পড়তে পড়তে হঠাৎ তিনি বলে যেন কার নিঃশব্দ ডাকে সাড়া দেন। ঘাড় ঘুরিয়ে হঠাৎ যেন কার সঙ্গে ফিসফিস করে খানিক কথা বলে নেন। আবার কখনো হঠাৎ রাস্তাঘাটে দাঁড়িয়ে আদো ফুদু বলে কাদের ডাকাডাকি করেন। এইসব কারণে সবাই তাকে খানিকটা ভয় খায়। কাকের কাণ্ড দেখে সতীশ ভরদ্বাজ দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণ দেখে টেকে একটা শ্বাস ফেলে খড়মের শব্দ তুলে বারান্দায় উঠে এলেন। তার জন্য রোদে গদিওয়ালা মোড়া পেতে রাখা আছে, তাইতে বসে বললেন, কাক, এ বাড়িতে মা আদ্যার শক্তি থাকতে কাক আসবে কোত্থেকে? তেমন সাহসী কাকই বা কই? ঠাকুমা কাদো কাদো হয়ে বলেন, ওই দেখুন, লক্ষ্মী ছাড়া 1 বাটি মাসকলাই বাটা নষ্ট করলো, কত কষ্ট করে ফেটিয়েছি। ও কাক নয় মা, সতীশ ভরদ্বাজ গম্ভীর হয়ে বলেন। তবে কি? সতীশ ভরদ্বাজ আবার একটা শ্বাস ছাড়েন। রঘু এসে খবরের কাগজ দিয়ে গেল। সতীশ ভরদ্বাজ কাগজ খুলে আইন আদালতের খবর পড়তে পড়তে বললেন, 40 বছর আগে জয়দেবপুরে একবার এই রকম কাকের পাল্লায় পড়েছিল মোক্ষদা ঠাকুমা। দেখতে অবিকল দাঁড় কাক, কিন্তু তার হাবভাব আর দুষ্টু বুদ্ধিতে ঠাকুমা অস্থির। রোজ এসে সব লণ্ডভণ্ড কাণ্ড করে যায়। তীরধনুক, ঢিল পাটকেল, কাকতারুয়া কোনো কিছুকে গ্রাহ্য করে না। সবশেষে জ্বালাতন হয়ে ডেকে পাঠালো আমাকে। গিয়েই বুঝলাম কাকের রূপ ধরে কোনো আত্মা টাত্মা এসেছে। বললাম, এ কাক তো তাড়ালে যাবে না ঠাকুমা, নারায়ণ পুজো দাও আর শান্তি সস্তায়ন করাও। সেই করতেই কাকটা যে পালালো আর এলো না। এ কাকটাকে দেখুন না, যেন ঠিক কাক, কিন্তু কাকের মতো ব্যবহার কি? একটু লক্ষ্য করলেই দেখবেন এ পাখিটা কাকের চেয়েও কালো। ওর লাফানোটাও কাকের মতো নয়। এসব কিসের লক্ষণ সে আমি জানি। বাড়িতে একটা অমঙ্গল না হয়। ঠাকুমা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, মুখে কথা নেই। আর এ সময় গোয়াল ঘরের দিক থেকে শোরগোল উঠল। রঘু আর বুড়ি ঝি কিরমিরিয়া চিৎকার করে বলছে, ঠাকুরজি পড়ে গেছে, ঠাকুরজি পড়ে গেছে। তা এরকম শোরগোল প্রায়ই ওঠে। ঠাকুরজি 7 দিনে 7 বার আচার খান। লোকে বলে ওইটাই তার নেশা, তার হবি। যেখানে কেউ কোনোদিন পড়ে যায় না এমন শুকনো সমতল জায়গাতেও ঠাকুরজি তার বরাদ্দ আচারটা খেয়ে নেন। শোনা যায় দেশের বাড়িতে, সেই ঢাকা জেলার গ্রামে থাকতেও তিনি প্রায়ই ঘরের পাটাতনে মই বেঁধে পুরনো তেঁতুল কি আমচুর পাড়তে উঠে আচার খেতেন। পুকুর ঘাটে পড়তেন, উঠোনে হড়কাতেন, এমনকি খোঁটায় বাঁধা গরু পর্যন্ত তাকে দেখলে দৌড়ে এসে দড়ির প্যাচ মেরে ফেলে দিত। অত সব আচার খেয়ে খেয়েই তার পা একটু খোঁড়া, হাতও একটু বাঁকা। গ্রাম দেশে তো হাড় জোড়া দেওয়ার ডাক্তার ছিল না। গ্রামের হাতুড়ে ডাক্তার পট্টি বেঁধে ছেড়ে দিত। ভাঙা হাড় বাঁকা হয়ে জোড়া লেগে যেত। ঠাকুর যে আছাড় খেয়েছেন শুনে পড়া ভণ্ডুল হয়ে গেল। মনোজ, সরোজ, পুতুল 3 ভাই বোন যথাক্রমে ভূগোল, অঙ্ক, ইতিহাস ফেলে দৌড়ে উঠে এলো। দুঃখবাবু উবু হয়ে বসে মন দিয়ে অঙ্ক কষছিলেন। অনেকক্ষণ বাদে টের পেলেন যে সামনে ছাত্রছাত্রীরা কেউ নেই। ভারী বিরক্ত হয়ে তিনি তখন গানের মাস্টারমশাই গণেশ ঘোষালের ঘরে গেলেন দুটো গল্প করতে। গিয়ে দেখেন সেখানেও এক গোলমাল। গণেশবাবু আত্মহত্যা করবেন বলে চালের বিমের সঙ্গে একটা মোটা দড়ির ফাঁস ঝুলিয়ে দড়িটা টেনে টুনে দেখছেন। দুঃখবাবু বললেন, এ কি? দৃশ্য দেখে দুঃখহরণবাবু চমকে উঠলেন না,
মাসের মধ্যে 2-3 বার গণেশ ঘোষাল আত্মহত্যার চেষ্টা করে থাকেন। দুঃখবাবু দড়িটা দেখে বললেন, ভালো বাঁধা হয়নি। গণেশবাবু ফাঁসটা ধরে একটু ঝুল খেয়ে বলেন, না, দিপই শক্ত হয়েছে। দুঃখবাবু মাথা নেড়ে বলেন, দড়িটাও বেশ পুরনো, মাঝখানে ফেসও বেরিয়ে আছে। ফাঁস গলায় দিয়ে ঝুলবার সময় যদি দড়ি ছিঁড়ে যায় তো পড়ে গিয়ে হাত পা ভাঙবে। গণেশবাবু তার ছেলের সঙ্গে বললেন, ভাঙে ভাঙুক, ভারী তো তুচ্ছ হাত পা, মরতে গেলে হাত পায়ের চিন্তা করলে চলে না মশাই। দুঃখবাবু ভেবে চিনতে বলেন, সে অবশ্য ঠিক, দড়িটা কি গোয়াল থেকে আনলেন নাকি? গণেশবাবু মাথা নেড়ে বলেন, হ্যাঁ, গরুর গলা থেকে খুলে এনেছি। বদমাস গরুটা ঢুসিয়ে দিতে এসেছিল, কোনো ক্রমে বেরিয়ে এসে দরজা ঝাপটা টেনে দিয়েছিলাম ভাগ্যিস। দুঃখবাবু চেয়ারে পা তুলে বসে বললেন, এই সকালবেলাতেই মরতে চাইছেন কেন? সকালবেলাটা সুইসাইড করার পক্ষে ভালো না, হুটহাট লোকজন এসে পড়তে পারে। এসব গভীর রাতে করতে হয়, যখন কেউ এসে বাঁচাতে পারবে না। বলে গণেশবাবু দুঃখবাবুর দিকে একটু কটমট করে চেয়ে থেকে বললেন, গভীর রাত পর্যন্ত আমি জেগে থাকতে পারি না, এত ঘুম পায় যে মরা টরার কথা মনেই থাকে না। আজকে কি হয়েছিল যে মরতে যাচ্ছেন? গণেশবাবু মুখখানা ভার করে চোখ ছল ছলিয়ে বললেন, আবার কি, সেই সুরে ভুল। সকালে বসে হংসধ্বনির রাগটার ওপর একটু ঘষা মাজা করছিলাম, পর পর 2বার তালে লয়ে ভুল হয়ে গেল। কালু মিশিরের শিষ্য আমি, আমার ভুল হওয়া মানে তো পৃথিবীতে প্রলয় হয়ে যাওয়া। গুরুজি তো আজ প্রায় 30 বছর হলো দেহ রক্ষা করেছেন, তবু যখন সকালে রেওয়াজ করতে বসি তখন যেদিন ঠিকঠাক সুরে লয় তালে গাই, সেদিন নির্ঘাত শুনতে পাই অনেক দূর থেকে যেন মৃদু একটা তবলায় ঠেকা দেওয়ার শব্দ আসছে। গায়ে কাটা দেয় মশাই। পরিষ্কার বুঝতে পারি স্বর্গে বসে গুরুজি আমার গান শুনছেন, আর তবলার ঠেকা দিয়ে দিয়ে সম আর ফাঁক দেখিয়ে দিচ্ছেন। কখনো কখনো তারিফ করে কেয়া বাত বলে চেঁচিয়ে ওঠেন। ওরে বাবা, দুঃখবাবু বলে ওঠেন। অবশ্য কথাটা তিনি গণেশবাবুর গুরুজির কথা শুনে বলেননি। আসলে তাকে এই সময় কুটুস করে একটা ছাড় পোকা কামড়েছিল। তিনি উবু হয়ে বসেই চেয়ারে ছাড় পোকা খুঁজতে লাগলেন। গণেশবাবু চোখ মুছে বলেন, জীবন তুচ্ছ, তালেই যদি ভুল হয়, লয়ই যদি গোল পাকালো, তাহলে বেঁচে থেকে লাভ কি? ছাড় পোকা খুঁজতে খুঁজতে দুঃখবাবু বলেন, কাজটা ভালো করেননি। না না, বেশ করেছি। আপনি আমাকে বাধা দেবেন না, মোড়ে গুরুজির কাছে যাব। তিনি আমাকে মুখোমুখি পেয়ে পায়ের নাগরাটা দিয়ে আছাসে জুতো পেটা করবেন, তবে আমার শান্তি। এ কাজে আমাকে বাধা দেবেন না দুঃখবাবু। দুঃখবাবু বিরক্ত হয়ে বলেন, কে বাধা দিচ্ছে? মরতে হয় মরুন, তা বলে গোয়াল থেকে দড়িটা আনা আপনার ঠিক হয়নি। একটু আগেই গোয়াল ঘর থেকে চেঁচামেচি আসছিল, বোধহয় আদ্যাশক্তি দেবী গোয়ালে গোবর আনতে গিয়েছিলেন। সেই সময় ছাড়া গরুটা তাকে বুঝি খুব ঢুঁসিয়ে দিয়েছে। ও গরুটা রামু ছাড়া কাউকে মানে না। এখন যদি সকলে গরুটাকে ছাড়লো, তা খুঁজে দেখতে গিয়ে আপনার ঘরে এসে চোরাই দড়িটা পায় তো বড় লজ্জার কথা। গণেশবাবুর মুখটা শুকিয়ে গেল, বললেন, তাই তো। সব কিছুই ভেবে চিনতে করতে হয়, গলায় দড়ি দেওয়ারও একটা ক্যালকুলেশন আছে। পটেশ্বর ওঝা রেল লাইনে গলা দিতে গিয়েছিল তার বউয়ের সঙ্গে রাগারাগি করে। রাতে গিয়ে লাইনে গলা দিয়ে পড়ে রইল, কিন্তু গাড়ি আর আসে না। পটেশ্বরকে খাতির করতে গাড়ি তো আর আগে ভাগে এসে পড়তে পারে না, তারও টাইম আছে। তা পটেশ্বর অপেক্ষা করতে করতে কখন লাইনে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা গাড়ি এলো, কিন্তু
অনেক দূর থেকে এই ড্রাইভার সাহেব রেল লাইনে মানুষ শুয়ে আছে দেখে গাড়ি থামিয়ে ইঞ্জিনের কু দিল। সেই কু শুনে ঘুম ভাঙতেই পটেশ্বর গা ঝাড়া দিয়ে উঠে বসে ভাবলো, যাক বাবা, মরা টরা হয়ে গেছে, ব্যথাটা তাও খুব একটা পেতে হয়নি। এই ভেবে এসে ঘাড়ে হাত দিতে ঘাড়খানা আস্ত দেখে আরো খুশি হয়ে গেল। ভাবলো, মরার পর বোধহয় কাটা ঘাড় ফের জোড়া লেগে যায়। এই সময় ড্রাইভার সাহেব নেমে এসে পটেশ্বরকে এই মার কি সেই মার, বলে, রেল লাইনটা কি তোমার মামদগিরির জায়গা? সেই মার খেয়ে পটেশ্বর 15 দিন হাসপাতালে ছিল। ক্যালকুলেশনের ভুলে তার মরাও হলো না, বরং মার খেয়ে হাসপাতালে পড়ে থাকতে হলো। তাই বলছিলাম। আদ্যাশক্তি দেবী আছাড় খেয়েছেন শুনলে কেউ আজকাল আর অবাক হয় না। কেউ যদি কাউকে গিয়ে বলে, জানো আদ্যাশক্তি দেবী আছাড় খেয়েছেন, তাহলে যাকে বলা হয় সে একটু অবাক হয়ে বলবে, হ্যাঁ সে আর বলার কি, উনি তো প্রায়ই তা খেয়ে থাকেন, ওটাই ওর অভ্যাস, নেশা। তবু কেউ যদি আছাড় খাই, সে আদ্যাশক্তি দেবী হন বা আর যে কেউ হন, নিয়ম হলো লোকজন গিয়ে তাকে ধরাধরি করে তুলবে। গোয়াল ঘরের চেঁচামেচি শুনে তাই সবাই দৌড়ে গেল। গিয়ে দেখে গোয়াল ঘরের এক কোণে, যেখানে মনোজের কাকা বৈজ্ঞানিক এবং ব্যায়ামবীর হারাধন গোবর গ্যাস তৈরি করার জন্য বিশাল এক গর্তে গোবরের তাল জমিয়ে রেখে পচাচ্ছিল, সেখানে আদ্যাশক্তি দেবীর অর্ধেক ডুবে আছে। তিনি নিঃশব্দে চেঁচাচ্ছেন, অর্থাৎ তার মুখ নড়ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। রাঘববাবু গম্ভীর মুখে বললেন, এ নিশ্চয়ই হ্যারিকেনের কাজ। বুড়ি ঝি কিরমিরিয়ার অভ্যাস হলো বাড়িতে কোনো রকম ঘটনা ঘটলেই সে বিলাপ করে কাঁদতে বসবে। রাঘববাবু যদি মনোজকে বকেন তো কিরমিরিয়া কাঁদতে বসে। পুতুলের ড্রয়িংয়ের খাতা হারালেও কারো কিছু নয়, কিরমিরিয়া বিলাপ করতে বসলো, ও বাবা গো, খোকির খাতাটা কোথায় গেল গো, খোকির এখন কি হবে গো, স্কুলে দিদিমণি এখন খোকিকে বকবে গো। সারাদিন তার বিলাপে জ্বালায় সবাই অস্থির। এখন বাড়িতে যাই ঘটুক, কিরমিরিয়াকে কেউ খবর দেয় না। প্রায় 2 দিন কিরমিরিয়া বিলাপ করেনি। বিলাপ না করলে তার পেট ফেপে যায়, খিদে নষ্ট হয়ে মুখে অরুচি হয়, রোগাও হয়ে যায় সে। 2 দিন বাদে আজ জবর ঘটনা দেখে কিরমিরিয়া গিয়ে গোবরে অর্ধেক ডুবে থাকা আদ্যাশক্তি দেবীর মুখের সামনে উবু হয়ে বসে মনের সুখে কেঁদে কেটে বিলাপ করতে লাগলো, ও ঠাকুরজি গো, এত জায়গা থাকতে তুমি কেন গোবরে গিয়ে পড়লে গো? উঠোনে পড়লে না, পুকুরে পড়লে না, ছাদ থেকে পড়লে না, গোবরে গিয়ে পড়লে গো। এখন তোমারই বা কি হবে, গোবরেরই বা কি হবে গো? খবর পেয়ে পাড়ার লোকজনও সব এসে জুটেছে। তাদের মধ্যে একজন হচ্ছে শ্রুতিধর ঘোষ। শ্রুতিধর বাবুর এক অভ্যাস, কিছু দেখলে বা শুনলে তার আর একটা কিছু মনে পড়ে যায়, কিন্তু ঠিক মনে পড়ে বলেও বলা যায় না। কি যেন একটা মনে আসি আসি করে, কিন্তু আসে না। যেমন একবার দুঃখবাবুর পেটের ব্যথা হওয়ায় তিনি এসে বললেন, পেটের ব্যথার 3টে খুব ভালো ওষুধ আমি জানি। কি বলুন তো? দুঃখবাবু খুব উৎসাহের সঙ্গে বলেন। তখন অনেকক্ষণ চিন্তা করে শ্রুতিবাবু বললেন, একটা হলো গিয়ে মানে ওই আর কি। রাঘববাবু পাশেই ছিলেন, বললেন, আর 2টো? শ্রুতিবাবু আবার চিন্তা করে বললেন, আর একটা যেন কি, আর 3য় ওষুধটার নাম ভুলে গেছি। তবু সবসময় শ্রুতিবাবুর কি যেন মনে পড়ি পড়ি করে, এই যেন এক্ষুনি মনে পড়ে যাবে, প্রায় এসে গেছে মাথায়। সেই শ্রুতিবাবু আদ্যাশক্তির অবস্থা দেখে বললেন, গোবরে গোবরে কি যেন। তার ভাইপো ফোচকে ফটিক বলল, গোবরে পদ্মফুল?
না না, গোবরে আর একটা কি যেন, গুবরে পোকা। ধুর ফাজিল! শ্রুতিবাবু রেগে যান। তারপর রাক্ষবাবুর দিকে চেয়ে বলেন, ব্যাপারটা কি হলো মশাই? গোবরে পিসিমা কেন? রাক্ষবাবু খুব ভেবে চিনতে বলেন, আমরাও তাই ভেবে মরছি, তবে মনে হয় এটা হারিকেনের কাজ। হারিকেন? বলতে গিয়ে শ্রুতিবাবুর আবার কি যেন মনে আসি আসি করে। ভাবতে ভাবতে বলেন, হারি 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 আপ, কি একটা কথা আছে না? তার মানে বলতে চাইছেন হারি মানে তাড়াহুড়ো করতে গিয়ে পিসিমার এই দশা। এখন প্রশ্ন হলো, কেন? কেন এই হারি? হারি কেন, তাই না? রাঘববাবু বিরক্ত হয়ে বলেন, মোটেই না। আমাদের বদমাস গরুটার নাম হারিকেন। হারিকেন হচ্ছে এক রকমের সামুদ্রিক ঝড়। ও বাচ্চা ছেলেও জানে। আমাদের গরুটা ঝড়ের মতো দৌড়োয়, গুতোয়, বেড়া ভাঙে, গা চোপড়ায় বলে ওর ওই নাম রাখা হয়েছে। মনে হচ্ছে সেই গরুটাই পিসিমাকে গুতিয়ে নিয়ে গোবরে ফেলেছে। কিন্তু গরুটা তো বেশ ভালো করে বাঁধা ছিল। একটু বাদে তাকে মাঠে নিয়ে গিয়ে রঘু খোটা পুঁতে দিয়ে আসবে কথা ছিল, সেটা ছাড়া পেল কিভাবে? একগাল হেসে শ্রুতিবাবু বললেন, ওই হলো, হারিকেনের গুতোর ভয়ে হাড়ি করতে গিয়ে তাড়াতাড়ি পিসিমা গোবরে পড়েছেন। কিন্তু গোবর নিয়ে কি একটা কথা আছে, কিছুতেই মনে পড়ছে না। এই বলে শ্রুতিবাবু ভাবেন। ফটিক বলে, ষাঁড়ের গোবর? ধুর, মাথায় গোবর? ফটিক ফের বলে। শ্রুতিবাবু তার দিকে কটমট করে তাকান। ফটিক ফচকে হেসে বলে, পালোয়ান গোবর বাবু। কিরমিরিয়া একটু কান্না থামিয়ে কথাবার্তা শুনে নিয়ে ফের ডুকরে ওঠে। ও বাবা গো, হারিকেনটাই বা কোথায় গেল গো? সে যে এখনো ভালো করে সকালে যাব না খায়নি গো। সে যে না খেয়ে খেয়ে লেজে গোবরে হয়ে যাবে গো। ওই! শ্রুতিবাবু চেঁচিয়ে উঠে বললেন, ওই মনে পড়েছে, লেজে গোবরে। হে হে, এই যে দেখছি পিসিমার একেবারে লেজে গোবরে অবস্থা। আদ্যাশক্তি দেবী বুক সমান গোবরের গর্তের মধ্যে পোতা। ঘন গোবরের টালের ভিতর থেকে নিজে নিজে বেরিয়ে আসবেন সে সাধ্য নেই। ঘন মধুর মধ্যে পড়লে মাছি যেমন আটকে যায়, তার অনেকটা সেই দশা। অনেকক্ষণ চেঁচামেচি করায় গলা বসে গেছে, বাক্য বেরোচ্ছে না। তিনি দুহাত বাড়িয়ে সবাইকে বলতে চাইছেন, ওরে তোরা আমাকে টেনে তোল, কিন্তু সে কথায় কেউ কান দিচ্ছে না। দুঃখবাবু আর গণেশবাবু এসে গোয়াল ঘরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। গণেশবাবুর চাদরের তলায় গরুর দড়িটা লুকোনো আছে, কিন্তু সেটা বের করতে সাহস হচ্ছে না। মনোজ দুঃখবাবুকে জিজ্ঞেস করল, মাস্টারমশাই, গোবরের ইংরেজি কি? কাউডাং। আর পিসিমা হলো আন্ট, না? হ্যাঁ। তাহলে গোবরে পিসিমা কেন, এর ইংরেজি হবে ওয়াই আন্ট ইজ ইন কাউডাং, না মাস্টারমশাই? ল্যাজে গোবরের ইংরেজি কি হবে মাস্টারমশাই? দুঃখবাবু বলতে পারলেন না। সন্তর্পণে একবার রাঘববাবুর দিকে তাকালেন। রাঘববাবু ভ্রু কুচকে দুঃখবাবুর দিকেই চেয়েছিলেন। বললেন, এরকম ছোটখাটো সব ঘটনার ভিতর দিয়ে শেখালে ছেলেদের শিক্ষা ভালো হয়। ল্যাজে গোবরের ইংরাজিটা ওকে শিখিয়ে দিন দুঃখবাবু। দুঃখবাবু দুঃখের সঙ্গে মাথা চুলকোলেন। বললেন, টেল ইন কাউডাং অ্যান্ড কাউডাং ইন টেল। সারা উঠোনে ডাল বাটা ছত্রখান হয়েছিল। এখানে সেখানে ডাল বাটায় কাকের পায়ের ছাপ। এতক্ষণ সারা উঠোনে হুটো পাটা করে কাকটা পেঁপে গাছে বসে ঠোঁট দিয়ে তার গা পরিষ্কার করছিল। বামা সুন্দরী হাত জোর করে কাকটাকে প্রণাম করে বললেন, যাই, ঠাকুরজি আজ আবার কি কাণ্ড বাঁধালে দেখে আসি। আছাড় খেতে পারেও বটে মানুষটা। আমাদের এত বয়স হলো, এখনো তো অত আছাড় খেতে পারি না।
সতীশ ভরদ্বাজ গম্ভীরভাবে বারান্দার চেয়ারে বসে পুজোর চাল কলার পেতলের রেকাবিখানা টেবিলের ওপর রেখে খবরের কাগজটা পড়ছিলেন। তারপর শব্দ করে খবরের কাগজ পড়তে লাগলেন। জিনিসপত্রের দাম ক্রমশই বৃদ্ধি পাইতেছে। এইরূপ বৃদ্ধি পাইলে গরিব মনুষ্যেরা কি করিয়া প্রাণ ধারণ করিবে, কাহার কাছে হাত পাতিবে? হ্যাঁ, ঠিকই তো, ইহার কি পেয়েছে নাকি? ইহারা কি করিয়া করিবে? ঠাকুরমশাই একটু অন্যরকম করে কাগজ পড়েন। বেশ বসে জোরে জোরে খবর পড়ছেন। পড়তে পড়তে উত্তেজিত হয়ে তার ভিতরেই নানা রকম মন্তব্য করতে থাকেন। শুনলে মনে হয় যেন ওসব কথাও কাগজে লেখা আছে। যেমন তিনি এখন পড়ছেন, কালীচরণ সাধুকে পুলিশ দায়রায় সোপর্দ করিয়াছে। সেটা কি পঞ্চবর্ষীয়া এক বালিকার কান হইতে দুল ছিনাইয়া লইয়া, ইস ছিচি, বালিকাটার কান কাটিয়া প্রবল রক্তপাত হইতে থাকে। চামড়টাকে জুতো পেটা করতে হয়। দুই দলের খেলায় কেহই গোল করিতে পারে নাই। তা পারবে কেন? অপদার্থ সব। সিমলায় প্রচণ্ড তুষারপাত। ওহো হো হো, বরফ বড় ঠান্ডা রে বাপ। মুরগিহাটায় জোড়া খুন ছুরিকাঘাতে। বাবারে, ছুরি যখন কচ করে শরীরে ঢোকে তখন না জানি কেমন লাগে। ঠিক এই সময় ঝপাত করে কাকটা নেমে এলো বারান্দার রেলিংয়ে, বসে ডাকলো, কা! ঠাকুরমশাই কাগজটা নামিয়ে ডবল পাওয়ারের চশমার ওপরের অংশটা দিয়ে কাকটাকে দেখে বললেন, কা তব কান্তা কস্তে পুত্রং। তোমার স্ত্রী বা কোথায়, ছেলে পুলেই বা কোথায়? পশু পাখির আত্মীয় স্বজন থাকে না। বড় হতভাগ্য এ তোমরা। বলে খবরের কাগজটা ফের তুলে নিয়ে পড়তে লাগলেন। বর্ধমানে বড় কাকের উৎপাত বাড়িয়াছে। এই কাকগুলি কিছু অন্য রকম, সাধারণ কাক নয়। গৃহস্থর বাড়িতে ঢুকিয়া ইহারা দিনে ডাকাতি করিতেছে। কাকটা ডাকল, কা! ঠাকুরমশাই ফের কাকটার দিকে চেয়ে বললেন, কস্তাং, কে তুমি? কোত্থেকে আসছো? বর্ধমান নয় তো? তোমার ভাবসাব ভালো ঠেকছে না হে। গচ্ছ গচ্ছ। কাকটা একটু কাশির শব্দ করে বলল, খেয়াও। ঝোলালে? খেয়াওটা আবার কি? কাকটা এক লাফে টেবিলের ওপর চলে এলো। তারপর চোখের সামনে হাতের নাগালে বসে টাউ টাউ করে চাল কলা খেতে লাগলো। ঠাকুরমশাই তেড়ে গিয়ে বললেন, হুশ! কাকটাও চালটা ঠুক করে দিতে এসে বলল, কারা? সতীশ ভরদ্বাজ পিছিয়ে এলেন। কব? ঠাকুরমশাই বললেন, এ তো বিশুদ্ধ সংস্কৃত। কয়? কাকটা বলল। ঠাকুরমশাইয়ের হাত থেকে কাগজটা খসে পড়ে গেল। হঠাৎ তিনি বুঝতে পারলেন এতক্ষণ ধরে যা হচ্ছে তা খুব সাধারণ ঘটনা নয়। বামার সুন্দরীকে ভয় খাওয়ানোর জন্য যা বানিয়ে বলেছিলেন তাই বুঝি সত্যি হলো। তিনি হঠাৎ হাউ হাউ করে দৌড়ে গিয়ে উঠোনের ওপাশে বৈজ্ঞানিক হারাধনের ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। সেখানে একটা উপুর করা গামলার মতো কি এক যন্ত্র। সেটা ছোঁয়া মাত্র ঠাকুরমশাইয়ের গা কাটা দিয়ে উঠল। মাথার চুল, এমনকি টিকিটা পর্যন্ত দাঁড়িয়ে গেল। শরীরে একটা শিরশির ভাব। টেবিলের ওপাশ থেকে হারাধন গম্ভীরভাবে বলল, সাকসেসফুল। কি বাবা, কি সাকসেসফুল? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এতক্ষণ এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। মনোজের মেজ কাকা ভজহরি বাজার করার ব্যাপারে খুব পাকালোক। সবাই বলে ভজবাবুর মতো বাজারও দুনিয়ায় দুটো নেই। বাজারে যত ব্যাপারী আর দোকানদার বাজারু ভজহরিকে দেখলেই ভয় পায়। যে তেটে সবজিওয়ালা সকাল থেকে ফুলকপির দর 1.5 টাকার 1 পয়সা নিচে নামায়নি, সে পর্যন্ত বাজারু ভজবাবুকে দেখলে নার্ভাস হয়ে নিজে থেকেই পাত শিখে বলে ফেলে। যেসব দোকানদার গোলমেলে দাড়ি পাল্লা বা বাটকারা দিয়ে ওজন করে
তারা ভজবাবুর গন্ধ পেলেই সব সরিয়ে ফেলে ভালো মানুষ সাজে। অবশ্য ভজবাবু কখনো দোকানদারের দাড়িপাল্লা বা বাটখারায় মেপে জিনিস কেনেন না। তার সঙ্গে সবসময় নিজস্ব দাড়িপাল্লা এবং বাটখারা থাকে। রান্নার ঠাকুর গুফমিশির আর চাকর রঘু সেসব বাজারে বয়ে নিয়ে যায়। ভজবাবুর বাজার করার কায়দা একটু অন্যরকম। সে কায়দাটা এমনই অদ্ভুত যে অন্য খদ্দেররা নিজেদের বাজার করা বন্ধ রেখে ভজবাজারুর বাজার করা হাঁ করে দেখে। যেমন আজ টমেটোওয়ালা ভজবাবুকে দেখে খুব বিনয়ী হাসি হেসে এক গালের পান অন্য গালে নিয়ে 2.5 টাকা টমেটোর দাম শিখে চেয়ে বলল, আপনি বলেই 4 আনা ছেড়ে দিলাম। ভজবাবু নির্নিমেষ লোচনে টমেটোওয়ালার দিকে খানিক্ষণ চেয়ে রইলেন। পাড়ার থিয়েটারে কেপুবাবু সিরাজউদ্দৌলা সেজে মোহাম্মদী বেগের হাতে ছোড়া খেয়ে যেমন ভাবে চেয়েছিলেন, সে দৃশ্যে যে হাততালি পড়েছিল তা 2 মাইল দূর থেকে শোনা যায়। ঠিক তেমনই চোখের দৃষ্টি ভজবাবুর। সেই চোখ দেখে টমেটোওয়ালার রক্ত জল হয়ে যেতে লাগলো। মিনমিন করে সে আরও 2 আনা ছেড়ে বলল, ঠিক আছে ভজবাবু, না হয় 2 আনা কম দেবেন। ভজবাবু সে কথার উত্তর দিলেন না। তার থমথমে চোখ মুখ ক্রমে লাল হয়ে উঠছিল, চোখ দুটো স্থির, নাকের পাটা কাঁপছে। এক পাশে বেগুন দর করতে করতে অন্য পাশে পালং শাক থলিতে ভরতে ভরতে 2-4 জন করে লোক এগিয়ে এসে আশেপাশে দাঁড়িয়ে গেল ভজবাবুর পার দেখবে। ভজবাবুর ঠোঁট কেঁপে উঠল। ফিসফিস করে প্রথমে বললেন, মহাপাপ। কথা শোনার জন্য 2-4 জন কান এগিয়ে আনল। ভজবাবু এবার আর একটু জোরে বলে উঠলেন, মহাপাপ। সেই গম্ভীর ধ্বনি শুনে টমেটোওয়ালার মুখ শুকিয়ে গেল। পরক্ষণেই ভজবাবু হঠাৎ 2 হাত লাফিয়ে উঠে বিকট হুঙ্কার ছাড়লেন, মহাপাপ, মহাপাপ, মহাপাপ। যারা কান এগিয়ে এনেছিল তারা এই বিকট শব্দে কান চেপে ধরে 5 হাত করে পিছিয়ে গেল। ভজবাবু লাফাচ্ছেন আর হুঙ্কার দিচ্ছেন, মহাপাপ, পৃথিবী রসাতলে যাবে। তারপর টমেটোওয়ালা দিকে আঙুল তুলে চেঁচাতে লাগলেন, তুইও রসাতলে যাবি? এখনো সময় আছে, বল ঠিক করে। টমেটোওয়ালা নিথর হয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর হঠাৎ চোখ মুছে ধরা গলায় বলল, 7 শিকে দিন বাবু, আপনার দাড়িপাল্লা দিন। ভজবাবু সব জায়গায় এক কায়দা খাটান না, তাহলে আর বাজারু হিসেবে তার অত নাম ডাক কিসের? টমেটোওয়ালাকে কাঁদিয়ে তিনি পালং শাক বেচতে আসা একটা ছোট মেয়ের ঝুড়ির সামনে এসে দাঁড়ালেন। মেয়েটার বয়স 10 বছর হবে। পান খাওয়া রাঙা ঠোঁট চেপে খুব গম্ভীর মুখে নাকে নোলক দুলিয়ে বসেছিল। ভজবাবু তার সামনে উবু হয়ে বসে মুখের দিকে চেয়ে ভারী মোলায়েম হেসে ছড়া কাটার মতো সুর করে বলতে লাগলেন, ও খুকি, তুমি পান খেয়েছো? বাহ বাহ, পান খেয়েছো, নাকে নোলক মুখে পান, জয় জয় বলো, জয় ভগবান। মেয়েটা ভয় পেয়ে খুব সন্দেহের চোখে ভজবাবুকে দেখতে থাকে। ভজবাবু মাথা নেড়ে নেড়ে বলেন, খুকি নোলক পড়ে এসে, খুকি পান খেয়ে এসে, খুকি নোলক পড়ে এসে, খুকি পান খেয়ে এসে। পালং শাক কত করে গো খুকি? মেয়েটা মুখ ঝামটা দিয়ে বলল, 1 টাকা। ভজবাবু মুখখানা ভার করে বললেন, পান খাওয়ার কথায় রাগ করলে খুকুশো না? হে মা, রাগ করলে? পালং কখনো 1 টাকা হয়? মেয়েটা কাঁদো কাঁদো হয়ে বলে, বাবা বলে গেছে 1 টাকার কমে কাউকে বেচবি না। ভজবাবুর 2 চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। হাপুস চোখে কেঁদে ভজবাবু বললেন, ও খুকি,
তুই আমার উপর রাগ করলি শেষে? পান খাওয়ার কথা বললাম বলে রাগ করলি? কান্নাকাটি দেখে ছোট মেয়েটা ঘাবড়ে গিয়ে দিশেহারার মতো বলে ফেলে, তা আমি কি করব, বাবা বলে গেল যে। ভজবাবু চোখ মুছে ধরা গলায় বলেন, তুই বুঝি বাপের সব কথা শুনিস খুকি? চুরি করে তেঁতুল খাস না, নতুন জামার জন্য বায়না করিস না, কাজের সময় পালিয়ে খেলতে যাস না? মেয়েটা ফিরিক করে হেসে বলল, আচ্ছা 12 আনা করে দাও। মেছো বাজারে কানাই মাছওয়ালা বড় ভয়ঙ্কর লোক। সবাই জানে কানাই দিনে মাছ বেচে, রাতে ডাকাতি করে। গুলি পাকানো বিশাল চেহারা তার, চোখ দুখানা সব সময় গাঁজাখোরের মতো লাল। খদ্দেরদের সঙ্গে ধমক ধামক দিয়ে কথা বলে। 1 মণ ওজনের বড় বড় মাছ হেলা ফেলায় তুলে ভচাং ভচাং করে কেটে ফেলে লহমায়। বুকের পাটা না থাকলে কেউ কানাইয়ের সঙ্গে দরাদরি করতে চায় না। কানাইয়ের দোকানে আজ মস্ত মস্ত কই মাছ। দূর থেকে ভজবাজারুকে দেখেই কানাই তড়ি ঘড়ি কই মাছগুলোকে গামছা চাপা দিয়ে রাখল। 15 টাকা দর দিয়ে রেখেছে। ভজবাবু দেখলেই 10 টাকায় নামিয়ে ফেলবে, তার চেয়ে চেপে রাখা ভালো। কিন্তু কই মাছ চাপা কি সোজা? তারা লাফায়, হাঁটে, ছোটে। গামছায় চাপা কই মাছরা গামছাটা ছেঁড়ার জোগাড় করে তুলল। ভজবাবু এসে গম্ভীর মুখে বললেন, গামছাটা কত দিয়ে কিনেছিলি? কানাই মাথা চুলকে বলে, কত আর, 3 টাকা বোধ হয়। ভজবাবু তেমনি গম্ভীর মুখে বলেন, মাছের দামের সঙ্গে গামছার দামটা যোগ করে বল, কই মাছের দর কত? কানাই মুখখানা কাছু মাছু করে বলল, ও মাছ বিক্রি হয়ে গেছে, তাই ঢেকে রেখেছি। কে কিনেছে? কানাই অন্যদিকে চেয়ে বলল, দারোগা বাবু। এসব চালাকি ভজবাবু জানেন, তাই একটুও না ঘাবড়ে বললেন, আমি তো থানার কাজ দিয়েই যাব, মাছগুলো দিয়ে দে, বরং পৌঁছে দিয়ে যাবো খান। দারোগা বাবু আবার নিশিকান্তপুরের ডাকাতির ব্যাপারে আমার পরামর্শ চেয়েছিলেন। কানাইয়ের মুখের চেহারা পাল্টে যায়। 15 টাকার মাছ সে তখন 12 টাকায় ছাড়তে রাজি। নিশিকান্তপুরে ডাকাতিটা নিয়ে হইচই করছে পুলিশ। ওর মুখের চেহারা দেখে ভজুবাবু বুঝতে পারলেন যে কানাইকে এবার বাগে পাওয়া গেছে। জজ যখন আসামির ফাঁসির হুকুম দেয় তখন যেমন গম্ভীর করুণ মুখের ভাব করে, ঠিক তেমনি মুখ করে ভজবাবু কানাইয়ের দিকে চেয়ে আছেন। তা দেখে কানাইয়ের বুক কেঁপে ওঠে। সে ভয় ভয় বলে, দারোগা বাবু বোধহয় মাছের কথা ভুলেই গেছেন, আপনি যখন বলছেন। ভজবাবুর ইঙ্গিতে রঘু দাড়িপাল্লা আর গুফো মিশির বাটখারা বের করে ফেলেছে। ঠিক এই সময় একটা বাধা পড়ল। হয়েছে কি, গোয়েন্দা বরদাচরণ আর তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কুও বাজারে এসেছে। সবাই জানে ভজবাবু বাজারে এলে সব জিনিস সস্তা হয়ে যায়, তাই ভজবাবুর পিছু পিছু বাজার করার জন্য অনেকেই তকে তকে থাকে। যেই ভজবাবু 2.5 টাকার মাল 7 শিকেতে কিনে নেন, অমনি অন্য বাজারুরা সেই দোকানিকে ছেঁকে ধরে সব মাল 7 শিকে দিয়ে চিলু চিলু করে কিনে নেয়। বরদাচরণও সেই দলের। বরদাচরণ কই মাছ বড় ভালোবাসেন। এবছর এখনো পর্যন্ত কই মাছ খাওয়ার ভাগ্য তার হয়নি। আজই প্রথম কানাই মাছওয়ালা কই মাছ নিয়ে বসেছে। অথচ বরদাবাবুর কিছু করারও নেই, কারণ বাজারু ভজহরি মাছগুলোকে প্রায় গ্রেফতার করে ফেলেছেন। তাই গোয়েন্দা বরদাচরণের মুখটা খুবই বিষণ্ণ হয়ে গেল। ভাগ্নে চাক্কু ব্যাপারটা লক্ষ্য করে খানিক ভেবে নিয়ে মামার কানে কানে কি যেন একটু বুদ্ধি দিল। তখন মুখখানা উজ্জ্বল হয়ে উঠল বরদাচরণের। তিনি কাচুমাচু মুখ করে ভজবাবুর কাছে গিয়ে খুব কুণ্ঠিত গলায় বললেন, ভজবাবু, একটু কথা ছিল। বাজার করার সময় ভজবাবু তৃতীয় পক্ষের সঙ্গে কথা বলতে ভালোবাসেন না। ওস্তাদ কালোয়াত যেমন গানের সময় কেবল তবলছি বা তানপুরওয়ালা ছাড়া জগতের আর সব ভুলে যায়,
ভজবাবুও বাজার করার সময় দোকানদার ছাড়া আর কাউকে মনে রাখতে চান না। বাজার করাটাও একটা আর্ট, আর আর্টের সময় কে ভেজাল পছন্দ করে? বিরক্ত ভজবাবু বলেন, কথার আর সময় ছিল না। কই মাছগুলো তুলছি ঠিক এই সময় যত কথা। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, রাগ করবেন না ভজবাবু, আপনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ভজবাবুর হাত থেকে একটা মাছ লাফিয়ে পালিয়ে গেল। সেটাকে সাঁ করে ধরে ট্যাকে গুজে ফেলল কানাই। যা বাঁচানো যায়। বরদাচরণ বিষণ্ণ মুখে বললেন, খুব খারাপ ধরনের অ্যাক্সিডেন্ট। বাজারে আসবার পথে আপনার বাড়ির পাশ দিয়ে যখন আসছি তখন শুনি ভিতর বাড়িতে তুমুল চেঁচামেচি হচ্ছে, বহু লোক ভিড় করেছে। আপনি একটু তাড়াতাড়ি চলে যান। ভজবাবু আর কই মাছের দিকে ফিরেও চাইলেন না। সর্বনাশ বলে চেঁচিয়ে উঠে বাড়ি মুখ ছুটতে লাগলেন। ভজবাবুর বাড়ির কাছাকাছি যখন এসে পড়েছেন, তখন শ্রুতিধর ঘোষ আর ফোচকে ফটিকের সঙ্গে রাস্তায় দেখা। শ্রুতিবাবু এক গাল হেসে ভজবাবুকে বললেন, পড়ে গেছেন। হন্তদন্ত ভজবাবু আঁতকে উঠে বললেন, মরে যায়নি তো? শ্রুতিবাবু একটু চিন্তা করে বললেন, না বোধ হয়। তখন ভজবাবুর মাথায় আর একটা প্রশ্ন এলো। উদ্বিগ্ন হয়ে বললেন, কে পড়েছে বলুন তো? পিসিমা। খুব হতাশ হয়ে ভজবাবু বললেন, ওহ, তাই বলুন। শ্রুতিবাবু খুব হেসে টেসে বললেন, গণেশবাবু গরুর দড়ি চুরি করেছিলেন ফাঁসি যাওয়ার জন্য। ধরা পড়ে খুব নাকাল হচ্ছেন রাঘবাবুর কাছে। রাঘবাবু বলেছেন এবার থেকে যেন গণেশবাবু ফাঁসি যাওয়ার জন্য নিয়মিত বাজার থেকে নতুন দড়ি আনিয়ে নেন। ভজবাবু বললেন, আর কিছু হয়েছে? শ্রুতিবাবু একটু চিন্তা করে বললেন, হয়েছে, কিন্তু কি যেন ফটিক, কি যেন ইলেকট্রিক দিয়ে কি যেন হলো। ফটিক বলল, পুরুতমশাই শখে অজ্ঞান হয়ে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ। শ্রুতিবাবু লাফিয়ে উঠে বললেন, আর দুঃখবাবুকে মনোজ ঠাকুরজির ইংরেজি জিজ্ঞেস করেছিল, দুঃখবাবু পারেননি। আর কিছু? আরও চান? শ্রুতিবাবু ভারী অবাক হয়ে বলেন। ফটিক বলে, আরও একটা আছে। কি যেন? শ্রুতিবাবু বলেন, সেই কাকটার কথা। ফটিক মনে করিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ, একটা কাক। ভজবাবু আর দাঁড়ান না, দৌড়ে বাড়ির দিকে এগোতে থাকেন। এদিকে ততক্ষণে ঠাকুরজিকে গোবর থেকে তুলে স্নান করানো হয়েছে। সতীশ ভরদ্বাজ জ্ঞান হয়ে উঠে বসে গরম দুধ খাচ্ছেন। দুঃখবাবু তার ঘরে বসে ডিকশনারি খুলে প্রাণপণ খুঁজে ঠাকুরজি শব্দের ইংরেজি খুঁজে পাচ্ছেন না। সরোজ একবার সিস্টার ইন ল বলায় ভারী রেগে গিয়েছিলেন তার ওপর। গণেশবাবু নিজের ঘরে শুয়ে কড়ি কাঠের দিকে চেয়ে আছেন। রামু চশমা চোখে হারিকেনকে খুঁজতে বেরিয়েছিল। খুব ঠাহর করে দেখে সে মাঠ থেকে হরশঙ্কর গয়লার একটা মোষকে ধরে এনে চুপিসারে গোয়ালে বেঁধে রেখে এখন কদম গাছের তলায় বসে কাঁচা মূলো দিয়ে মুড়ি খাচ্ছে। রাঘবাবুর অফিস যাওয়ার সময় হয়েছে, কিন্তু হঠাৎ খেয়াল করে দেখেন স্নানের আগে যখন গেঞ্জি ছেড়েছেন তখন সেই গেঞ্জির সঙ্গে গলার পইতে খুলে গেছে। কিরমিরিয়া গেঞ্জি কেচে শুকোতে দেওয়ার সময় বাজে সুতো ভেবে সেটা কোথায় গুটলি পাকিয়ে ফেলে দিয়েছিল। বজ্জাত সে কাকটা পইতে মুখে নিয়ে পেঁপে গাছে গিয়ে বসেছিল। এখন দেখা যাচ্ছে পইতেটা কাকের গলায় ঝুলছে। তাই দেখে মনোজের ঠাকুমা রেকাবিতে নৈবেদ্য সাজিয়ে পেঁপে তলায় রেখে প্রণাম করছেন। গলায় পইতে না থাকায় রাঘবাবু কথা বলতে পারছেন না, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে মুখ নেড়ে ভয়ঙ্কর রাগারাগি করছেন আর হাত পা ছুটছেন। মুখের নানা রকম ভঙ্গিতে কখনো গাধা, কখনো গরু, কখনো বোকা শব্দগুলো
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। বাবা কখন কি বলছে তাই নিয়ে মনোজ, সরোজ আর পুতুল উঠোনের এক কোণে দাঁড়িয়ে বাজি ধরছে। যেমন একবার রাঘববাবু মুখটা এর মতো করে আবার উ এর মতো করায় সরোজ বলল, এখন বাবা ঘেউ করলো। পুতুল বলে, ধুর, ও তো কুকুরের ডাক, বাবা বলল দেখ তেরি। মোটেই না, মনোজ বলে, বাবা ওভাবে ঠেকুর তোলে। রাঘববাবু আ করে একটা ই করলেন। মনোজ বলল, পাজি। পুতুল বলল, হুম, হায়, এ কি হলো, বলল বাবা। সরোজ বলল, না, বাবা আমাদের বাড়ি থেকে বেরোতে বলছে। ব্যায়ামবীর এবং বৈজ্ঞানিক হারাধন ভূতে বিশ্বাস করে না। বাড়িতে নানা রকম চেঁচামেচি শুনে ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে সব ব্যাপারটা ভালো করে বুঝবার চেষ্টা করছিল। কিরমিরিয়া গিয়ে তার পা ধরে কাঁদতে বসল। ও হারা দাদা বাবু গো, বাড়িতে এসব কি হলো গো? একটা কাক ভূত এসে বরদাবাবুর পইতে নিয়ে গেল গো। বরদাবাবু কথা বলতে পারবে গো? হারাধন কাকটার দিকে চেয়ে বলল, কাক ভূত? কাক ভূত কথাটা চেনা চেনা ঠেকছে, অনেকটা চা গম কিংবা লামড়োর মতো। এখন হয়েছে কি, হারাধন শুধু ব্যায়ামবীর নয়, সে ব্যায়াম জানে, কুস্তি, বক্সিং, জুডো, ক্যারাটে জানে, আবার বৈজ্ঞানিক হিসেবেও রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, বলবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা ইত্যাদি সব কাজের কাজই। তার গবেষণাগারের পিছনে উদ্ভিদবিদ্যার নানা রকম পরীক্ষা চালানোর একটা আলাদা বাগান আছে। সেখানে অনেকগুলো কিম্ভূত গাছ রয়েছে। তার মধ্যে একটা আছে চা গম গাছ, আর একটা লামড়ো। অর্ধেক ধান আর অর্ধেক গমের বীজকে বৈজ্ঞানিক উপায়ে জুড়ে দিয়ে একটা সংকর বীজ তৈরি করে সে তার নাম দিয়েছে চা গম। অর্ধেক লাউ বিচির সঙ্গে অর্ধেক কুমড়ো বিচি জুড়ে হয়েছে লামড়ো গাছের বীজ। চা গম আর লামড়ো দুটো বীজ থেকেই গাছ বেরিয়েছে বটে, তবে তাতে এখনো কোনো ফসল ধরেনি। চা গম বা লামড়ো কেমন হয় তা জানবার জন্য সহস্রুত লোক অধীর আগ্রহে অপেক্ষা করছে। হারাধনের পা ধরে কিরমিরিয়া বিলাপ করছে, বাড়িতে কাক ভূত থাকলে আমি মরে যাব গো। ও হারা দাদা বাবু, আমি মরে গেলে তোমার চা গম দিয়ে লামড়োর ঘন্ট কে চেকে দেখবে গো? হারাধন গম্ভীরভাবে কিরমিরিয়ার হাত থেকে পা ছাড়িয়ে নিয়ে নিজের বাগানের দিকে চলে যেতে যেতে বলল, ওটা কাক ভূত নয় রে কিরমিরিয়া, ওটা হয় কাক, না হয়তো ভূত। সতীশ ভরদ্বাজ একটু সুস্থ হয়ে বসে রাঘববাবুর জন্য নতুন পইতে গ্রন্থি দিচ্ছিলেন। শেষ গ্রন্থিটা দিতে দিতে গম্ভীর গলায় বললেন, ভূত। রাঘববাবু সতীশ ভরদ্বাজের হাত থেকে পইতেটা কেড়ে নিয়ে গলায় পড়েই বললেন, কাক। সতীশ ভরদ্বাজ মাথা নেড়ে বললেন, ভূত। ওকে আমি বিশুদ্ধ সংস্কৃত বলতে শুনেছি নিজের কানে। রাঘববাবু বললেন, কাক, নোংরা বজ্জাত পাজি ছুঁচো একটা কাক, নিজের চোখে দেখেছি। সতীশ ভরদ্বাজ বললেন, ভুল দেখেছেন। রাঘববাবু বললেন, ভুল শুনেছেন। সতীশ ভরদ্বাজ বললেন, না। রাঘববাবু বললেন, আমারও ওই এক কথা, না। সতীশ ভরদ্বাজ বললেন, ওটা যে ভূত নয় তা প্রমাণ করতে পারেন? করছি। বলে রাঘববাবু পেল্লায় চেঁচিয়ে ডাকলেন, মনোজ। মনোজ গুটি গুটি এগিয়ে বলল, কি? তোর গুলতিটা নিয়ে আয় তো, কয়েকটা বেশ ভারী দেখে পাথরও আনিস, কাকটার উচিত শিক্ষা হওয়া উচিত। মনোজ দৌড়ে তার গুলতি আর কয়েকটা পাথর নিয়ে এলো। রাঘববাবু বড় সড়ো একটা পাথর গুলতিতে ভরে টিপ করতে লাগলেন। মনোজের ঠাকুমা যে নৈবেদ্য রেখে গেছেন, কাকটা উঠোনে নেমে এসে তা খাচ্ছিল। মনোজ, সরোজ আর পুতুল বাবার হাতে টিপ দেখবে বলে দম বন্ধ করে আছে। সরোজ বলল, বাবা ঠিক লাগাবে। মনোজ বলল, পারবে না। পুতুল বলল, 3 বারে পারবে। ঠিক এই সময়
পেঁপে গাছের পিছনের দেওয়াল টপকে একটা টুপিওয়ালা মুখ উঁকি মারল। সরোজ মনোজ একসঙ্গে চেঁচিয়ে বলল, চাক্কুদা! রাঘববাবু কাকটাকে টিপ করতে করতে বিরক্ত হয়ে বললেন, কাজের সময় বড় বিরক্ত করিস তোরা। আর এ কাকটাও অসম্ভব বজ্জাত, কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসছে না। চাকু খুব ভালো ফুটবল ক্রিকেট খেলে, জুডো জানে, বক্সিং জানে। ব্যায়াম আর প্যাচ শিখতে সে রোজ লুকিয়ে লুকিয়ে ব্যায়ামবীর হারাধনের কাছে আসে। তাকে যে লুকিয়ে আসতে হয় তার কারণ চাকুর মামা গোয়েন্দা বরদাচরণের সঙ্গে মনোজের কাকা হারাধনের একেবারেই সদ্ভাব নেই। হারাধন আর বরদাচরণ কেউ কাউকে দেখতে পারেন না। হারাধনের নাম শুনলে বরদাচরণ বলেন, বৈজ্ঞানিক। আশ্চর্য এই, বরদাচরণের নাম শুনলে হারাধনও অবিকল একই সুরে বলেন, গোয়েন্দা। বরদাচরণও কুস্তি, বক্সিং, জুডো ইত্যাদি নাকি ভালোই জানেন। তবে এসব ব্যাপারে বড়দা আর হারার মধ্যে কে শ্রেষ্ঠ তার কোনো মীমাংসা হয়নি। চাকু দেওয়ালের ওপর মুখ তুলে বাড়ির ভিতরটা ভালো করে দেখে নিয়ে মুখে আঙুল পুড়ে দুটো অদ্ভুত শীষ দিল। শীষের শব্দ হতে না হতেই দেওয়ালের ওপর বরদাচরণের মুখখানা ভেসে উঠল। এবার তিনি বাড়ির ভিতরটা দেখতে লাগলেন। সরোজ মনোজ ফের চেঁচালো, গোয়েন্দা কাকু! রাঘববাবু চাক্কু বা বরদাচরণকে লক্ষ্যই করেননি। তিনি অতি নিবিষ্ট মনে গুলতির তাকের মধ্যে কাকটাকে আনবার চেষ্টা করছেন, কিন্তু নচ্ছার কাকটা কিছুতেই স্থির থাকছে না, কেবল লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। সরোজ মনোজের চেঁচামেচি শুনে বিরক্ত রাঘববাবু বললেন, একটু চুপ করবি তোরা? কনসেন্ট্রেশন নষ্ট করে দিলে লোকে কি করে জরুরি কাজ করবে? যতক্ষণ কাকটার গায়ে না লাগছে ততক্ষণ আমি অফিস যাব না বলে মনে মনে প্রতিজ্ঞা করেছি। কাক মারা ভুলে গিয়ে সরোজ মনোজ পুতুল তখন হাঁ করে দেখছে গোয়েন্দা বরদাচরণ আর চাক্কু দেওয়ালের ওপর উঠে দাঁড়িয়েছে। দুজনের দেওয়াল টপকানো দেখে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। সাধারণত গোয়েন্দা বরদাচরণ কখনো সদর দরজা দিয়ে ঢোকেন না, তাতে নাকি গোয়েন্দার বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। লোকে গোয়েন্দা বলে খাতির করে না। গোয়েন্দাদের আচার আচরণে একটা রহস্যময়তা না থাকলে লোকে সেই গোয়েন্দাকে মানবেই বা কেন? গোয়েন্দারা কখনো সহজ পথে চলবেন না, সহজ পথে ভাববেন না, সহজ চোখে চাইবেন না। সব সময় এমন আচরণ করবেন যাতে লোকে চমকে, আতকে, ভয় খেয়ে বা ভিড়মি খেয়ে যায়। তাই গোয়েন্দা বরদাচরণ বেশিরভাগ বাড়িতেই দেওয়াল টপকে জানলা শিক বেঁকিয়ে ঢোকেন। শোনা যায় এক বাড়িতে নাকি শীত কেটেও ঢুকেছিলেন। তবে চেনা জানা লোকের বাড়ি না হলে তিনি এতটা করেন না। যাই হোক, বরদাচরণ দেওয়ালের ওপর উঠে গলা থেকে ঝোলানো একটা বাইনোকুলার তুলে চোখে লাগিয়ে চারদিক দেখছিলেন। তার সেই দেখা আবার দেখছিল সরোজ মনোজ পুতুল, সতীশ ভরদ্বাজ। আর ঠিক সেই সময় স্নানের ঘর থেকে বেরিয়ে ঠাকুরজি ভেজা পায়ে আর একবার পুরি পুরি করে ও সামলে গিয়ে দাঁড়িয়ে চাক্কু আর বরদাচরণকে দেখতে পেলেন। রাঘববাবু কাকটার ব্যবহারে বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, কেউ কি নেই যে কাকটাকে এক জায়গায় একটু ধরে রাখবে স্থির করে? কাকটার খাওয়া হয়ে গেছে, এবার সে একটা উড়াল দিয়ে ফের পেঁপে গাছটায় বসল। রাঘববাবু বললেন, এইবার এইবার বলতে বলতে পেঁপে গাছের দিকে কাকটাকে টিপ করতে গিয়ে তিনি দেওয়ালের ওপর মামা ভাগ্নের মূর্তি দেখে চমকে প্রচণ্ড চেঁচিয়ে বললেন, কে রে? হ্যাঁ, কার এই সাহস যে দেওয়ালে উঠেছিস? তাক করা গুলতি দেখে আর সেই গর্জন শুনে তৎক্ষণাৎ চাকু পচাত করে দেওয়ালের ও পিঠে লাফিয়ে পড়ল। বরদাচরণ তা পারলেন না। চাকু ছেলে মানুষ, সে হালকা শরীরে যত লাফঝাপ করতে পারে, বরদাচরণ তা পারেন না। এ বয়সে লাফটাপ দিলে হাত পা ভাঙতে পারে। তবে তিনি বাইনোকুলারটা ফেলে দুটো হাত ওপর দিকে তুলে বলে উঠলেন, সারেন্ডার,
গুলতি ছুড়বেন না, আমি বরদাচরণ। ও, বড়দা বাবু। বলে রাখোবাবু গুলতি নামিয়ে নিলেন। বললেন, কি খবর? খবর খুব সাংঘাতিক। আমি একটা তদন্তে এসেছি। তদন্ত? কিসের তদন্ত মশাই? বলছি। বলে বরদাচরণ দেওয়াল থেকে নামবার উপায় খুঁজতে থাকেন। দেওয়ালটা মস্ত উঁচু, চাক্কু লাফ দিলেও বরদাচরণ তা করতে ভরসা পান না। তাই খুব সাবধানে দেওয়ালের ওপর দিয়ে হেঁটে পেঁপে গাছটার কাজ বরাবর যেতে থাকেন। ইচ্ছে পেঁপে গাছ বেয়ে নেমে আসবেন। সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, বড় নরম গাছ, ভেঙে যাবে। গাছে আবার কাক ভূতও বসে আছে। রাখোবাবু বললেন, ভূত নয়, কাক। সতীশ ভরদ্বাজ বললেন, ভূত। কাক। ভূত। কাক। ভূত। কিন্তু মীমাংসা হলো না বলে দুজনেই দুজনের দিকে খানিক কটমট করে চেয়ে রইলেন। ওদিকে বরদাচরণ কাকটার কথা জানতেন না। পেঁপে গাছের সহনশীলতা সম্পর্কেও তার জ্ঞান নেই। যেই পেঁপে গাছের ডগাটা ধরতে গেছেন, অমনি ভুতুরে কাকটা বলে উঠল, কাও কাক। সতীশ ভরদ্বাজ বলেন, শুনলেন তো? পরিষ্কার বলল, খবরদার। রাখোবাবু বলেন, ওটা কাকের ডাক। বরদাচরণ কাকটাকে বললেন, হুস হুস। কাক বলল, কা। বরদা বললেন, ছোপরাও কেলে ভূত, পালা, যা যা। কাক বলল, কটর কটর। সতীশ ভরদ্বাজ বললেন, শুনুন, বলছে কেটে পর কেটে পর। বরদাচরণ তখন ট্যাগ থেকে রিভলভার বার করে ফেলেছেন। কাকটাকে শাসিয়ে বললেন, দেব খুলি উড়িয়ে, যা বলছি। কাকটা হুড়ুস করে উঠে বরদাচরণের মাথায় একটা রাম ঠক্কর মারল। বরদাচরণ পেঁপে গাছের ডগা শুদ্ধ ভেঙে নিয়ে হরাস করে উঠোনে পড়লেন। সেই শব্দে বাড়িময় দৌড়ো দৌড়ি চেঁচামেচি পড়ে গেল। বামা সুন্দরী এসে বরদাচরণকে হাত ধরে তুলে বললেন, কেন বাবা বড়দা, সামনে সদর দরজা থাকতেও দেওয়াল টপকাতে গেলে? বরদাচরণ নিজের কোমর হাত দিয়ে মালিশ করতে করতে ব্যথার মধ্যেও বললেন, তাতে কি মাসিমা, গোয়েন্দাদের কত রিস্ক নিতে হয়। এ তো দেওয়াল থেকে পড়া, দেখলেন। সিমলায় একবার পাহাড় থেকে পড়তে হয়েছিল। চলন্ত ট্রেন বা মোটর থেকেও কতবার লাফ দিয়েছি। গোয়েন্দাদের ব্যথা লাগে না। কাকটা আবার দেওয়ালে বসেছে, গলায় পইতে। বামা সুন্দরী তাকে আর একবার নমস্কার করে ঘরে চলে গেলেন। রাখোবাবুও গুলতিটা নামিয়ে নিয়ে বললেন, না, এ কাকটা খুবই ডেঞ্জারাস দেখছি। গুলতি মারলে হয়তো আবার রিভেঞ্জ নিতে তেড়ে আসবে। তবে? বলে সতীশ ভরদ্বাজ খুব সবজান্তা হাসি হাসলেন। বললেন, সাক্ষাৎ ব্রাহ্মণ ভূত। বরদাচরণের পিস্তলটা ছিটকে পড়েছিল জবা গাছের গোড়ায়। শরৎ সেটাকে কুড়িয়ে শুট করে মনোজের হাতে চালান দিল। মনোজ জামার তলায় লুকিয়ে নিয়ে পুতুলের হাতে পাচার করল। পুতুল সেটা নিয়ে নিজের পুতুলের বাক্সে ন্যাকড়া চাপা দিয়ে লুকিয়ে রেখে ভালো মানুষের মতো মুখ করে ঘর থেকে বেরিয়ে এলো। বরদাচরণের অবশ্য পিস্তলটার কথা খেয়াল হলো না। পড়ে গিয়ে তার ঘিলু নড়ে গেছে, মাথা ঝিমঝিম করছে। নিতান্ত গোয়েন্দাদের অজ্ঞান হতে নেই বলে তিনি অজ্ঞান হননি, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে তিনি বারান্দায় রাখোবাবুর মুখোমুখি বসে বললেন, ব্যাপারটা খুবই জরুরি এবং গোপনীয়। আমি একটা পুরনো ফটোগ্রাফের সন্ধানে আপনার বাসায় এসেছি। একটা ছোট ছেলে ফটোগ্রাফ। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে মনোজদের অদ্ভুত বাড়ির প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।